শুভেচ্ছা সবাইকে। চট্টগ্রামের ফাতেমা বেগম বাজার করে বাসায় ফেরার পথে তার কাছে সাহায্য চাইতে আসেন দুজন ব্যক্তি। তাদের সঙ্গে কথা বলার জন্য মুখ ঘোরাতেই ছিটিয়ে দেওয়া হলো পাউডারের মতো কিছু একটা। সঙ্গে সঙ্গে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ফাতেমা। অজান্তেই গয়না, নগদ টাকা, ফোন সহ মূল্যবান জিনিসপত্র তুলে দেন অপরাধীদের হাতে। পুরো বিষয়টি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। পথচারীরাও ঘটনাটি আঁচ করতে পারেননি। অপরাধীরা কি এমন উপাদান ব্যবহার করছে যা দিয়ে কোনো ব্যক্তিকে মুহূর্তেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে? এটা কি কোনো তন্ত্রমন্ত্র বা জাদুটোনার খেলা মনে হচ্ছে? অনেকে হয়তো ধরেই ফেলেছেন কিসের কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, বলছি স্কোপোলামিন বা শয়তানের নিঃশ্বাসের কথা। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মাদক স্কোপোলামিন ব্যবহার করে একজন ব্যক্তিকে দিয়ে খুন পর্যন্ত করানো সম্ভব। কি ভয়ঙ্কর বিষয়টা! এই ড্রাগ কেন এত ভয়ঙ্কর? কি আছে এতে? কোথা থেকে আসে এটি? স্কোপোলামিন মূলত একটি সিনথেটিক ড্রাগ। আপনারা জানলে অবাক হবেন, এই ড্রাগটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রয়োজনীয় ওষুধের তালিকাতেও আছে। বমি বমি ভাব, মোশন সিকনেস এবং কোনো কোনো ক্ষেত্রে অপারেশন পরবর্তী রোগীর ক্ষেত্রে ডাক্তাররা এই ওষুধ ব্যবহার করেন। এত প্রয়োজনীয় ওষুধ কিভাবে মানুষের জন্য বিপজ্জনক হয়ে উঠল সেই ব্যাখ্যায় যাবার আগে এই ড্রাগের উৎপত্তিটা জানিয়ে রেখে আসি। মাদক সাম্রাজ্য খ্যাত কলম্বিয়ায় উৎপত্তি স্কোপোলামিনের। দেশটির বোগোটা শহরের নাইটশেড নামক উদ্ভিদের কালো বীজ থেকে পাওয়া যায় স্কোপোলামিনের মূল উপাদান। অবশ্য দেশভেদে এই উদ্ভিদের নাম এক এক দেশে এক এক রকম। যেমন ধরুন, আমাদের বাংলাদেশে কালো ধুতরা বীজ এবং কলম্বিয়ার শয়তানের বৃক্ষ নামক গাছ থেকে আসে এই উপাদান। প্রাকৃতিক উপাদানের সঙ্গে আরও কিছু রাসায়নিক উপাদান যোগ করে কৃত্রিমভাবে স্কোপোলামিন তৈরি করা হয়, যার বৈজ্ঞানিক নাম হায়োসিসিন। এছাড়াও বিভিন্ন দেশে এটি বুরুন্ডাঙ্গা, কলম্বিয়ার ডেভিলস ব্রিথ, রোবট বা জম্বি ড্রাগ নামেও পরিচিত। যে কলম্বিয়া থেকে এই ভয়ঙ্কর মাদকের জন্ম, সে দেশের কিছু তথ্য দেই। গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী দেশটিতে বছরে ডেভিলস ব্রিড রিলেটেড ক্রাইম হয় অন্তত 50,000। এমনকি বোগোটা শহরে ভ্রমণকারীদের 20 ভাগেই তারা যায় এই ড্রাগ সংগ্রহ করতে। স্কোপোলামিন ড্রাগটি তরল এবং পাউডার দুইভাবেই পাওয়া যায়। মাদকটি নিয়ে 1880 সালে সর্বপ্রথম গবেষণা শুরু করেন জার্মান বিজ্ঞানী আলবার্ট লাদেনবার্গ। আর বিশ্বে স্কোপোলামিন রিলেটেড প্রথম ক্রাইমটির বয়সও 100 বছর পেরিয়ে গেছে। হার্ভে ক্রিপেন নামে এক মার্কিন হোমিও চিকিৎসক তার সুন্দরী স্ত্রী কোরার খাবারে স্কোপোলামিন মিলিয়ে হত্যা করেছিলেন, এমনটি বলা হয়। এর সাজা হিসেবে 1910 সালে ইংল্যান্ডের আদালতে তার মৃত্যুদণ্ড হয়। যদিও এই হত্যার ঘটনা 2010 সালে আবারও আলোচনায় আসে। কারণটি ছিল আলামতের ডিএনএর সাথে নিহত কোরার বংশধরদের ডিএনএর অমিল। তাই অনেকেই ধারণা করেন হার্ভে ক্রিপেন হয়তো বিনা দোষেই সাজা পেয়েছিলেন। ক্রিপেন সত্যিই স্কোপোলামিন ব্যবহার করে ক্রাইমটি করেছিলেন কিনা তা নিশ্চিত হওয়া না গেলেও এটি যে বর্তমান অপরাধীদের জন্য ভয়ঙ্কর এক অস্ত্র হয়ে উঠেছে তাতে কোনো সন্দেহ নেই। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ বলছে 1922 সালে মার্কিন পুলিশ এটি সর্বপ্রথম কারাবন্দীদের উপর প্রয়োগ শুরু করে। কানাডিয়ান আদালতও জবানবন্দির জন্য এই ড্রাগকে অনুমোদন দিয়েছিল সে সময়। তবে এর প্রয়োগ বাড়তে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তখন ইন্টারগেশন সেলে আটকে থাকা শত্রুপক্ষের সৈন্যদের কাছ থেকে তথ্য আদায়ের জন্য ব্যাপক আকারে স্কোপোলামিন ব্যবহার শুরু হয়, যার প্রমাণ পাওয়া যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে 1961 সালে মুক্তি পাওয়া মুভি দ্য গানস অব নেভারোনেউ। মুভিতে জার্মান জেনারেলকে স্কোপোলামিন ব্যবহার করতে দেখাও যায়। কোল্ড ওয়ারেও জিজ্ঞাসাবাদের সময় এই ড্রাগ ব্যবহার করে সিআইএ। সর্বশেষ 2008 সালে যুগোস্লোভিয়ার সরকার এটি ব্যবহার করে, কিন্তু ড্রাগটির নেগেটিভ ইম্প্যাক্ট দেখে তারাও এর ব্যবহার থেকে সরে আসে। ড্রাগটি ব্যবহারের ফলে ভিকটিমের চিন্তা শক্তি বলে কিছুই থাকে না। এমনকি হিউম্যান ব্রেইন মিথ্যা তৈরি করতে পারে না, শিশু কিংবা রোবটের মতো সত্যটা বলে ফেলে। এজন্য একে ট্রু সিরামও বলা হয়। সিরাম বলার আরেকটি কারণ, এটি তরল অবস্থায় থাকতো এবং ইনজেকশনের মাধ্যমে ভিকটিমের শরীরে ঢুকে দেওয়া হতো। তবে সত্য কথা বের করার জন্য এই ড্রাগ বেশি দিন স্থায়ী হয়নি, কারণ এই ড্রাগের অ্যাকিউরেসি ছিল মাত্র 40%। সে কারণে অনেক দেশ এই ড্রাগ ব্যবহার করে
পাওয়া তথ্যকে গ্রহণযোগ্য মনে করত না। রোগের ঔষধ হিসেবে 1990 সালের দিকে স্কোপোলামিন ব্যবহার শুরু হয়। মূলত প্রসবকালীন অ্যামনেশিয়া এবং ব্যথা কমানোর জন্যই বছরের পর বছর ড্রাগটি ব্যবহার হয়েছে। নভোচারীদের মোশন সিকনেস কাটানোর জন্যও মহাকাশ গবেষণা সংস্থা নাসাও এই ড্রাগ ব্যবহার করে। এক্ষেত্রে তারা মাত্র 0.33 মিলিগ্রাম স্কোপোলামিন ব্যবহার করে। আপনারা জানলে অবাক হবেন, শয়তানের নিঃশ্বাস খ্যাত এই মাদকের 5 থেকে 7 মিলিগ্রামই একজন মানুষকে জম্বি কিংবা রোবট বানিয়ে দিতে যথেষ্ট। আর ভুল করে 10 মিলিগ্রাম স্কোপোলামিন বা তার বেশি কেউ গ্রহণ করলে সে নিশ্চিত কোমায় চলে যাবে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। এই মাদকের প্রভাব শুরু হতে সর্বোচ্চ সময় লাগে 20 মিনিট। নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করলে এর প্রভাব 8 ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে খাবারে মিশিয়ে দিলে এর প্রতিক্রিয়া থাকে 2 থেকে 3 দিন। শয়তানের নিঃশ্বাস হিসেবে পরিচিত এই ড্রাগ শরীরে ঢোকার পর মস্তিষ্কের প্রাথমিক স্মৃতি অর্থাৎ ইনিশিয়াল স্টেজ অফ মেমোরিকে ব্লক করে দেয়। ফলে মানুষ সম্মোহিতের মতো আচরণ করে, যাকে গবেষকরা বলেছেন টুয়ালাইট স্লিপ বা গোধূলি ঘুম। এই অবস্থায় আক্রান্ত ব্যক্তি আক্রমণকারীকে দেখতে পেলেও পরবর্তীতে তাকে মনে রাখতে পারে না। আর এর প্রভাবে বাইরের কোনো আক্রমণে শরীর প্রতিক্রিয়া দেখানোর অবস্থায়ও থাকে না। মানে আপনি নিজে কিছু করতে পারবেন না, শুধু সামনের লোক যা বলবে তাই করবেন রোবটের মতো। বর্তমানে এই মাদকটি মূলত প্রতারক চক্রের সদস্যরা ব্যবহার করে থাকে। কলম্বিয়ায় উৎপত্তি হলেও ইকুয়েডর ও ভেনেজুয়েলাতেও মাদকটি ছড়িয়ে পড়েছে। এছাড়া পেরু, আর্জেন্টিনা, চিলি সহ বিভিন্ন দেশে এটি মাদক হিসাবে ব্যবহার হচ্ছে। এখন প্রশ্ন হলো, আমাদের দেশে এই মাদক অপরাধীদের কাছে আসলো কিভাবে? স্কোপোলামিনের কথা সম্প্রতি সামনে এলেও এর কাছাকাছি জিনিস যেমন ধুত্রা ফুলের বীজ দিয়ে মানুষ বশ করার চর্চা আমাদের দেশে বহু পুরনো, 50 বছর আগে থেকেই হয়ে আসছে। তবে বিগত কয়েক বছরে রপ্তানিমুখী কেমিক্যাল কারখানার কর্মীরা অবৈধভাবে স্কোপোলামিন, পটাশিয়াম সায়ানাইড ও ক্লোরোফর্মের মতো রাসায়নিকগুলো বাইরে বিক্রি করে বেড়াচ্ছে। ধুত্রা ফুল থেকে পাওয়া রাসায়নিক এবং আরও কিছু যৌগের সাহায্যে ল্যাবরেটরিতে তৈরি হচ্ছে ভয়ঙ্কর স্কোপোলামিন। অনেকে তো সোশ্যাল মিডিয়া পেজ খুলেই ডিলার্সে বিক্রি করছে এই মাদক, আর তাদের কাছ থেকে সহজেই চলে যাচ্ছে অপরাধীদের হাতে। দুশ্চিন্তার বিষয় হলো, অহরহ এই ড্রাগ ব্যবহার করে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা ও মূল্যবান সামগ্রী। এতদিন মলম পার্টি, অজ্ঞান পার্টি নামের অপরাধী চক্র সক্রিয় থাকলেও এখন তাদের সাথে যোগ হয়েছে নতুন আতঙ্ক, ডেভিলস ব্রিথ বা শয়তানের নিঃশ্বাস। পুলিশ অপরাধীদের পিছনে লেগে আছে বলে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা ইদানিং আগের তুলনায় অনেকটা কমেছে। কিন্তু ডেভিলস ব্রিথের মতো এমন নিত্য নতুন অথচ ভয়ঙ্কর অপরাধী চক্রের খবর পাওয়া যাচ্ছে প্রায়। এসব ক্ষেত্রে র্যাব পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোর আরও বেশি অ্যাক্টিভ হওয়া প্রয়োজন। পাশাপাশি সচেতন হতে হবে আমাদেরও। ভয়ঙ্কর এই মাদক থেকে বাঁচতে অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে কোনো কাগজ, খাদ্য বা পানীয় গ্রহণ করা যাবে না। কারো কাছ থেকে টাকা পয়সা নেয়ার পর নাক মুখ থেকে হাতকে যতটা সম্ভব দূরে রাখতে হবে। পাবলিক প্লেসে যেহেতু প্রতারিত হওয়ার আশঙ্কা বেশি থাকে, তাই সদ্য পরিচিতদের সাথে খুব ঘনিষ্ঠ না হওয়াই ভালো। শয়তানের নিঃশ্বাস থেকে বাঁচতে মাস্ক বেশ কাজের হতে পারে। আসুন সবাই মিলে এমন একটা নিরাপদ সমাজ গড়ে তুলি যেখানে ডেভিলস ব্রিথ বা শয়তানের নিঃশ্বাসের মতো ভয়ঙ্কর মাদকগুলোর কোনো অস্তিত্ব থাকবে না। নির্ভয়ে শান্তির নিঃশ্বাস নিতে পারবে আমাদের আগামী প্রজন্ম। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।